নমস্কার বন্ধুরা, আমি ডক্টর জীবনকুশ বর্মন আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে হাজির হলাম আরেকটি নতুন মেডিকেল ভিডিও নিয়ে। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এই ভিডিওতে আমি হার্নিয়া, বিশেষ করে ইনগুইনাল হার্নিয়া ও তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে যাচ্ছি। তো একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো কথা না বাড়িয়ে আমরা এখন জেনে নেব হার্নিয়া কি। তো হার্নিয়া হচ্ছে যখন আমাদের শরীরের কোনো অঙ্গ বা তার কোনো অংশ পার্শ্ববর্তী দুর্বল মাংসপেশি বা পার্শ্ববর্তী যে দুর্বল টিস্যুগুলি রয়েছে তাদের মধ্যেকার কোনো অ্যাবনর্মাল ওপেনিং বা অস্বাভাবিক ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আমরা হার্নিয়া বলি। এক কথায় বলতে গেলে যে অংশের যেখানে থাকা উচিত সেখানে না থেকে যখন অন্য একটি এরিয়া প্রবেশ করবে সেটাকে আমরা হার্নিয়া বলে থাকি। তো এই হার্নিয়া শিশু থেকে শুরু করে বৃদ্ধ যে কোনো বয়সেই দেখা দিতে পারে। আর অনেক সময় এটা জন্মগত কারণে হয়ে থাকে, যেটাকে আমরা কনজেনিটাল হার্নিয়া বলি। আবার অনেক সময় জন্মের পরে হতে পারে, এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেটাকে আমরা অ্যাকোয়ার্ড হার্নিয়া বলে থাকি। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই হার্নিয়ার বিভিন্ন কারণ এবং কাদের মধ্যে এগুলো বেশি হয়ে থাকে। তো নম্বর হচ্ছে সার্জিক্যাল ইনসিশন। দেখা গেছে অপারেশনের সময় যে জায়গাগুলিকে কাটাছাড়া বেশি করা হয় সেখানে কিন্তু অনেক সময় হার্নিয়া ডেভেলপ করে। নম্বর টু, যারা বারবার প্রেগনেন্ট হয়ে থাকে বা রিপিটেড প্রেগনেন্সি যাদের হয় বা বারবার গর্ভবতী যারা হয়ে পড়েন তাদের মধ্যে সম্ভাবনা থাকে। নম্বর থ্রি, যাদের ক্রনিক কাফ রয়েছে, অনেকদিন থেকে কাশি আছে, তাদের তারা হার্নিয়ায় আক্রান্ত হতে পারেন। নম্বর ফোর, যাদের কনস্টিপেশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে যারা মলত্যাগ এবং পেচ্ছাবের সময় প্রচুর চাপ দিয়ে থাকেন তারাও সহজে আক্রান্ত হতে পারে। এছাড়া যাদের বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে সংশ্লিষ্ট এলাকার মাংসপেশি এবং টিস্যুগুলি যেমন দুর্বল হয়ে পড়ে, তখন তার মধ্যে হার্নিয়া ডেভেলপ হতে পারে। এছাড়া যারা প্রচুর ভারী জিনিস ওঠানামা করেন বা যারা ওয়েট লিফটিং করে থাকেন তারাও কিন্তু হার্নিয়ায় সহজে আক্রান্ত হতে পারেন। এছাড়া জন্মগত কারণে অনেকের নির্দিষ্ট এলাকার মাংসপেশি বা টিস্যুগুলি দুর্বল হওয়ার জন্য কিন্তু অনেকে হার্নিয়ায় আক্রান্ত হন। এছাড়াও দেখা গেছে যাদের পেটে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, তার সঙ্গে যারা অতিরিক্ত মোটা বা ওবেস হয়ে থাকে, তারাও কিন্তু হার্নিয়াতে সহজেই আক্রান্ত হতে পারেন। আবার এটাও দেখা গেছে যাদের বংশে হার্নিয়ার হিস্ট্রি রয়েছে তারাও কিন্তু অন্যদের থেকে তুলনামূলকভাবে বেশি আক্রান্ত থাকেন। তো এবার আমরা সাধারণত কত প্রকার হার্নিয়া আমাদের দেখা যায় সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম বা সব থেকে বেশি যে হার্নিয়া দেখা যায় সেটা হচ্ছে ইনগুইনাল হার্নিয়া, যেটা আমাদের মানব শরীরে যতগুলো হার্নিয়া থাকে তার 75% প্রায় ইনগুইনাল হার্নিয়া হয়ে থাকে। নম্বর টু, আম্বিলিক্যাল হার্নিয়া। নম্বর থ্রি, ফিমোরাল হার্নিয়া। নম্বর ফোর, হায়াটাল হার্নিয়া। নম্বর ফাইভ, পেরিনিয়াল হার্নিয়া। এছাড়াও ইনসিশনাল হার্নিয়াও কিন্তু হয়ে থাকে, যেটা একটু আগে আলোচনা করলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইনগুইনাল হার্নিয়া। তো ইনগুইনাল হার্নিয়া হচ্ছে যখন আমাদের ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইনের যে পার্টসগুলি ইনগুইনাল ক্যানালের মাধ্যমে আমাদের গ্রোইন বা পুরুষদের ক্ষেত্রে গ্রোইন থেকে স্ক্রোটাম, এবং মহিলাদের ক্ষেত্রে গ্রোইন থেকে লেবিয়া মেজরার আপার পার্টে যখন চলে আসে তখন সেটাকে আমরা ইনগুইনাল হার্নিয়া বলি। এখানে জেনে রাখা উচিত যে পুরুষরা কিন্তু মহিলাদের থেকে প্রায় 8 গুণ বেশি এই ইনগুইনাল হার্নিয়ায় আক্রান্ত হয়ে থাকেন। তো ইনগুইনাল হার্নিয়ার যদি আমরা লক্ষণগুলো ধরি তাহলে দেখা যাবে যে গ্রোইনের একটা বালজিং বা ফোলা বা সোয়েলিং এরকম থাকে। অনেক সময় পুরুষদের ক্ষেত্রে সেটা আমাদের স্ক্রোটামেও নেমে যেতে পারে, এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে লেবিয়া মেজরা যে রয়েছে তার উপরের দিকে কিন্তু ফুলা বা বালজিং বা এটা দেখা যেতে পারে। তো বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে ইনগুইনাল হার্নিয়া কি এবং কোথায় হয় এবং কাদের মধ্যে হয়। এখন আমরা জেনে নেব এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি রয়েছে বা কোন কোন ওষুধগুলি বেশি ব্যবহার হয়। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ইনগুইনাল হার্নিয়া হলেই হোমিওপ্যাথি করলে যে সেরে যাবে এরকম কোনো কথা নেই। কতগুলি বিশেষ মুহূর্ত রয়েছে যখন সার্জারি ছাড়া কোনো অপশন নেই। তো আসুন আমরা এখন জেনে নেব কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে। তো যদি দেখা যায় যে আমাদের ইনগুইনাল হার্নিয়ার যে বালজিং, সে গ্রোইন বা স্ক্রোটাম বা লেবিয়া মেজর যেখানে হোক না কেন, যদি রেস্ট পজিশন বা পেশেন্ট শুয়ে আছে তারপরে সেটা রিডিউস হচ্ছে না বা কমে যাচ্ছে না, সেটা কিন্তু রিস্ক ফ্যাক্টর
সেক্ষেত্রে প্রায় সার্জারি দরকার হয়ে পড়ে। নম্বর 2 হচ্ছে যে হার্নিয়ার পেইন বা ইঙ্গুলার হার্নিয়ার পেইন যদি দিন দিন বেড়েই চলে, তখন কিন্তু আমাদের সার্জারির কথা ভাবতে হবে। নম্বর 3 হচ্ছে যদি দেখা যায় আমাদের অন্ত্রের কোনো পার্ট ইঙ্গুলার ক্যানালের মধ্যে আটকে পড়েছে বা অবস্ট্রাক্টেড হয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে পেট ব্যথা, বমি বা বমি ভাব এগুলো ডেভেলপ করে থাকে, তখন কিন্তু আমাদের অবশ্যই সার্জারির কথা ভাবতে হবে। তো এই সমস্ত কন্ডিশন বাদ দিয়ে যদি যে সমস্ত পেশেন্টকে আমরা দেখব যে তার ইঙ্গুলার হার্নিয়া শুরু হয়েছে এবং যখন সে রেস্ট পজিশনে থাকে তখন আর বোঝাই যায় না, বা যখন রাতে শুয়ে পড়েছে বা কোনো বাচ্চা রয়েছে যখন রাতে ঘুমালো বোঝা যাবে না ওর হার্নিয়া রয়েছে, যেই সকালবেলা হলো লাফালাফি শুরু করলো বা জোরে কাশি দিল তখন ফুটে উঠলো, এরকম কন্ডিশনগুলো কিন্তু হামেশাই হোমিওপ্যাথি ঠিক করা যায়। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলি ইঙ্গুইনাল হার্নিয়ার ক্ষেত্রে খুব ইফেক্টিভ বা যাদের ভালো রেজাল্ট রয়েছে। তো এক্ষেত্রে নম্বর 1 মেডিসিন নাক্স ভূমিকা। তো সাধারণত বাঁ দিকের হার্নিয়া হলে কিন্তু নাক্স ভূমিকা খুবই অবর্ত ওষুধ। আক্রান্ত ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছেন বা ভুগে থাকেন, এছাড়া যাদের ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল পরিশ্রম না হয় বললেই চলে, যাদের খাওয়া দাওয়ার ঠিক নেই, যারা স্পাইসি ফুড ভালোবাসেন, যারা অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রে নাক্স ভূমিকা খুবই ইফেক্টিভ মেডিসিন। যদি সদ্য শুরু হয়ে থাকে সেক্ষেত্রে নাক্স ভূমিকা 30 বা 200 পোটেন্সি ইউজ করতে পারি, দিনে 2 ফোঁটা করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত চালাতে হতে পারে। আর যদি ক্রনিক কেস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা 1 m পোটেন্সি দিয়ে সাধারণত ট্রিটমেন্ট শুরু করে থাকি। নেক্সট মেডিসিনস লাইকোপোডিয়াম। যদি ইঙ্গুলার হার্নিয়া আমাদের ডান দিকে হয়ে থাকে, আক্রান্ত ব্যক্তি যদি গ্যাস অ্যাসিডিটিতে ভুগে থাকে, এছাড়া ওই সমস্ত পেশেন্ট যদি মিষ্টি খেতে খুব ভালোবাসে এবং যারা দুধ খেলে সহ্য করতে পারে না এবং যারা গরম খাবার খেতে ভালোবাসে, যাদের সমস্যাগুলি প্রায় বিকেলের পরে বেশি বৃদ্ধি পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু লাইকোপোডিয়াম খুব ইফেক্টিভ মেডিসিন। আমরা তরুণ বা অ্যাকুইট কেসের ক্ষেত্রে লাইকোপোডিয়াম 30 বা 200 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারি। আর যদি ক্রনিক কেস হয়ে থাকে সেখানে লাইকোপোডিয়াম 1 m বা 10 m এই সমস্ত পোটেন্সি কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি। নেক্সট মেডিসিন কোকুলাস ইন্ডিকাস। কোকুলাস ইন্ডিকাসও কিন্তু লেফট সাইডেড ইঙ্গুলার হার্নিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো এখানে একটা বিশেষ সিমটম রয়েছে, যখন আক্রান্ত ব্যক্তি যদি পাশ প্রেস হয়ে তখন কিন্তু তার সিমটমগুলি কমে যায় বা অনেকটা আরাম বোধ করে থাকেন। নেক্সট মেডিসিন রাস্টাক্স 30 বা 200। যদি হার্নিয়ার কারণ কোনো ওভার লিফটিং বা ভারী জিনিসপত্র তোলার পর থেকে হয়ে থাকে, তখন কিন্তু রাস্টক্স 30 খুবই ইফেক্টিভ মেডিসিন। এক্ষেত্রে সিমটমগুলি বিশেষ করে রাতের দিকে এবং যখন সকালে ঘুম থেকে ওঠার সময় বেশি বৃদ্ধি পেয়ে থাকে। ডোজ তরুণ বা প্রথম দিকের কেসে 30 থেকে 200 পোটেন্সি 2 ফোঁটা করে দিনে 2 বার 1 থেকে 1.5 মাস চালাতে হবে। আর যদি ক্রনিক কেস হয়ে থাকে বা অনেকদিন থেকে হার্নিয়া আছে, তখন কিন্তু আমরা 1 m বা 10 m পোটেন্সি অবধি চালাতে পারি বা অ্যাডভাইস করে থাকি। নেক্সট মেডিসিন ক্যালকিয়া কাপ 200। এই মেডিসিনটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি ব্যবহার থাকে, বিশেষ করে যারা খুব মোটা সোটা বা ওবেস হয়ে থাকেন, যাদের শরীরে প্রচুর ফ্যাট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালকিয়া কাপ 200 খুবই ইফেক্টিভ মেডিসিন। ক্যালকিয়া কাপ পেশেন্টের সাধারণত মাথায় প্রচুর ঘাম হয়ে থাকে, এছাড়া সেদ্ধ ডিম খেতে ভালোবাসে, আচার খেতে ভালোবাসে এবং পেশেন্ট চিলি বা ঠান্ডা প্রবণ হয়ে থাকে। এবং ক্যালকিয়া কাপের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দুর্বল যে মাংসপেশিগুলো রয়েছে বা টিস্যুগুলো রয়েছে তাদের কিন্তু অনেকটা কারেকশন করিয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে আরেকটা কোনো গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।